বাংলাদেশ কি আরেকটা -2 প্রচেষ্টার মুখোমুখি? শেখ হাসিনা এখন দৃশ্যপটে নেই। খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য। লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। দীর্ঘ একটা প্রক্রিয়া। সম্ভবত ৭ তারিখে ৭ জানুয়ারি তিনি ১৫ সদস্যের দল নিয়ে যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য। এর মধ্যে দেশে চলছে কিংস পার্টি তৈরির সব রকম চেষ্টা। তো এই বাস্তবতা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রশ্নটা মনে আসা খুব স্বাভাবিক যে বাংলাদেশ কি আরেকটা -2 প্রচেষ্টার দিকে যাচ্ছে কিনা? আহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল মূলত ২ টি। আওয়ামী লীগ এবং বিএনপি। শেখ হাসিনা এবং খালেদা জিয়া। ১৯৭৫ সালের পর ৯০ সাল পর্যন্ত এই দীর্ঘ ১৫ বছর ছিল বাংলাদেশ সামরিক অথবা ছদ্ম সামরিক শাসনের অধীনে। ৯০-এ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের পরে, এরশাদের পতনের পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে, মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণ হবে। ৯০ থেকে ২০২৪ এই দীর্ঘ ৩৪টি বছর, এই দীর্ঘ ৩৪ বছর তত্ত্বাবধায়ক সরকার মাঝে মাঝে ছিল, কিন্তু এই দীর্ঘ ৩৪টি বছর আসলে গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে বাংলাদেশ ছিল। বলা যায় যে এই ৩৪ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্র উপভোগ করেছে। মাঝখানে এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু সময় বাদ দিলে এই ৩৪ বছর বাংলাদেশ আসলে রাষ্ট্র পরিচালনা করেছে মূলত দুটো দল, আওয়ামী লীগ এবং বিএনপি। মূলত দুজন মানুষ, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। এই দীর্ঘ ৩৪ বছরের গণতান্ত্রিক যাত্রা খুব যে সুখকর হয়েছে বাংলাদেশের জন্য সেটা নিশ্চিত করে বলা যাবে না। গণতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। মানুষের গণতন্ত্রের স্বপ্ন বারবার হুমকিতে পড়েছে। এর প্রেক্ষিতে ২০০৭ সালে প্রায় গৃহযুদ্ধের মতো পরিস্থিতি যখন বাংলাদেশে তৈরি হয়েছিল, তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ফখরুদ্দিন সরকার। মূলত আসলে ব্যাকআপ হিসেবে ছিল তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ। এই সরকার প্রচলিত যে ৩ মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটায় না গিয়ে মঈন আহমেদ এবং ফখরুদ্দিন সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। এই সংস্কারের উদ্যোগ থেকেই জন্ম নেয় একটি কথা, -2। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তার পত্রিকার প্রথম পাতায় কলাম লিখেছিলেন, ২ নেত্রীকে সরে দাঁড়াতে হবে। ২ নেত্রীকে গৃহবন্দী করে ২ দলের শীর্ষ নেতৃবৃন্দকে আয়নাঘরে নিয়ে গিয়ে অডিও ফাঁস করে হাসিনা এবং খালেদা জিয়াবিহীন আওয়ামী লীগ ও বিএনপি গঠন করার প্রক্রিয়া চলে। পাশাপাশি চলে সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কিংস পার্টি তৈরির প্রক্রিয়া। কিন্তু ২ বছরের সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি, ব্যর্থ হয়। ফখরুদ্দিন, মঈনুদ্দিন সরকার এবং মতিউর রহমানের নেতৃত্বে সুশীল সমাজ যে রাষ্ট্রীয় সংস্কার করে একটা দেশকে নতুন একটা রূপ দিতে চেয়েছিল, সেটা সফল হয়নি। তীব্র গণ আন্দোলনের মুখে নির্বাচন দিয়ে দেশ থেকে বাধ্য হন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনরা। তারপর দীর্ঘ 15 বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। এরপর কি হয়েছে, বর্তমান পরিস্থিতি কি, সেটা আর নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে আসলে কি আছে? এবার শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আওয়ামী লীগকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার ছিল, কিন্তু এখনো তা বাস্তবায়ন করা যায়নি। তবে শতাধিক হত্যা মামলা মাধ্যমে যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে -1 মানে আওয়ামী লীগ অনেকটাই বাস্তবতা। বাকি রইল বিএনপি। ৫ আগস্টের পরে বিএনপি সম্ভবত নিশ্চিত ছিল যে অল্প কিছুদিনের মধ্যেই দেশে নির্বাচন হবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা সরকার গঠন করবে। ৬ তারিখে খালেদা জিয়া মামলা থেকে একেবারে খালাস পেয়ে যান। বিএনপি বড় সমাবেশ ডাকে।
তারেক রহমান প্রধান অতিথি। অনেকের ধারণা ছিল তারেক রহমান বোধহয় বাংলাদেশে আসবেন এবং সেই সমাবেশে বক্তব্য রাখবেন, কিন্তু তিনি ফিরলেন না। তিনি অপেক্ষায় রইলেন সব মামলা থেকে খালাস পেলে বীরের বেশে দেশে ফিরে সিংহাসনে বসবেন বলে। সম্ভবত এখানেই তিনি সবচেয়ে বড় ভুলটা করলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একেবারে মোক্ষম সময়ে মোক্ষম জায়গায় উপস্থিত থাকা ব্যক্তিটার নাম জিয়াউর রহমান। কিভাবে যেন তিনি এটা করেছেন, সেটা কালুরঘাট মুক্তিযুদ্ধের সময় কালুরঘাট বেতার কেন্দ্র বলি বা ৭৫ সালে নভেম্বর মাসের ঘটনা বলি, তিনি ঠিক সময়ে পারফেক্ট মোমেন্টটা ইউজ করেছেন। কিন্তু তারই সন্তান তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা মোক্ষম সময় মোমেন্টামটা সম্ভবত মিস করে গেলেন। ৫ আগস্টের পর দিনই তারেক রহমান যদি বাংলাদেশে এসে হাজির হতেন, তখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, তাকে গ্রেফতার করার মতো কেউ ছিল না। বিএনপি তার জন্য লাল গালিচা নিয়েই অপেক্ষা করত, কিন্তু তিনি এলেন না। ৮ তারিখে সরকার গঠনের পরেও সম্ভবত ইউনূস সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, তারেক রহমানকে তখনই ঘাটানোর সাহস করতো না। এই সময়ের মধ্যে নিজেকে তিনি সংহত করে ফেলতে পারতেন, কিন্তু তিনি রিস্কটা নিলেন না। অথবা জুলাই আন্দোলনের নেপথ্যে যে একটা রাজনৈতিক শক্তি সক্রিয়, তা তিনি তখন বুঝতে পারেননি। তিনি হয়তো ধারণা করেছিলেন যে এসব চ্যাংড়া ছাত্ররা আবার সুবোধ বালকের মতো পড়ালেখার টেবিলে ফেরত যাবে এবং নির্বাচনের মাধ্যমে, ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং তিনি সিংহাসনে বসবেন। সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে যে সম্মাননা দেওয়া হয়, ইউনূস পাশে বসে, এমনকি ছাত্র নেতৃবৃন্দ তার সঙ্গে ছবি তুলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাও বিএনপির পক্ষেই গিয়েছিল। কিন্তু ক্রমশ বিএনপির সঙ্গে এই ছাত্র নেতৃবৃন্দের একটা দূরত্ব তৈরি হতে লাগলো, একটা দ্বন্দ্ব তৈরি হতে লাগলো। রাষ্ট্রপতি ইস্যু, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যু, এরকম বেশ কয়েকটা ইস্যুতে বিএনপি এবং ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় এবং প্রতিবারই ছাত্র নেতৃবৃন্দকে পিছু হটতে দেখা যায়। সর্বশেষ আমরা দেখলাম ৩১ ডিসেম্বর, যেখানে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল। বেশ বিপ্লবী ঘোষণা দিয়েছিল যে মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে, ৫ই আগস্টের পুনরাবৃত্তি করা হবে। বেশ একটা গরম ব্যাপার ছিল। কিন্তু ঠিক আগের দিন মাঝরাতে আমরা দেখলাম সিদ্ধান্ত থেকে সরে আসলো ছাত্র নেতৃবৃন্দ। কেন? কারণ বিএনপি এর বিরোধিতা করেছে এবং স্পষ্টভাবে সরকারকে নিজের অবস্থান জানিয়ে দিতে পেরেছে, যার ফলেই আমরা দেখলাম যে মাঝরাতে কর্মসূচি স্থগিত করতে বাধ্য হলো ছাত্র নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটি। অন্যদিকে বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের ১৬ তলায় জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয় ঘিরে ব্যস্ততা আর আলোচনা দুটোই বাড়ছে দিনকে দিন। প্রতিদিন নানান শ্রেণী পেশার মানুষ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে সমবেত হচ্ছেন এখানে আলাদা কক্ষ করা হয়েছে, সেখানে সখানেক চেয়ার রাখা হয়েছে যাতে আগত অতিথিরা অপেক্ষা করতে পারে। ঠিক যেভাবে একটা রাজনৈতিক দলের কার্যালয়ে যেরকমটা থাকে, সারা দেশের নেতা কর্মীরা এসে বসে অপেক্ষা করে, সেখানে নেতাদের আলাদা কক্ষ থাকে, সাংবাদিকদের আলাদা কক্ষ থাকে। রূপায়ণ টাওয়ারের ১৬ তলায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে মোটামুটি একই অবস্থা। দেশের বিভিন্ন থানা এবং উপজেলায় কমিটি তৈরি করা হচ্ছে বর্তমানে, এরপর হবে জেলা কমিটি। জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ২০-২৫টি প্ল্যাটফর্মের প্রতিনিধিদেরকে একত্রিত করে এক ছাতার নিচে আনার প্রাণপণ চেষ্টা চলছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল যে জনশক্তি নামে একটা রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করবে, কিন্তু এখন জানা যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকবে, কিন্তু এদের মধ্য থেকেই একটা রাজনৈতিক দলের ঘোষণা আসবে। সেই দলটির নাম এখনো ঠিক হয়নি। পঞ্চগড়ে এক সভায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না, তবে আগামী ২ মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে। বিএনপির রুহুল কবির রিজভী তিনি অভিযোগ করেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন শুরু করেছিল কোটা সংস্কারের দাবিতে, কিন্তু যখন তারা দেখলো যে সাধারণ মানুষের সমর্থন তারা পাচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে এবং পরিস্থিতির সুযোগে তারা এটাকে এক দফা দাবিতে রূপান্তর করেছিল। প্রথম দিকে তারা অতটা গুছিয়ে উঠতে না পারলেও ধীরে ধীরে নিজেদেরকে সুসংহত করে সারা দেশে একটা দল হিসেবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এখন। দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তারা আবার সুবোধ বালকের মতো পড়ালেখার টেবিলে ফেরত যাবে, ব্যাপারটা বোধহয় এত সহজ সরল না। নিশ্চিতভাবেই তারা বর্তমানের এই ক্ষমতা যেটা তারা এখন বহন করছে, সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চাইবে। আর সেই পথে তাদের প্রথম এবং প্রধান কাঁটা বর্তমানে বিএনপি। তারা হয়তো ভাবছে বছর দেড়েক চেষ্টা করলে তারাও আওয়ামী লীগ বা বিএনপির মতো সারা দেশে একটা ভোট ব্যাংক গড়ে তুলতে পারবে। আর সেজন্যই হয়তো সংস্কারের নামে নির্বাচনকে যথাসম্ভব দেরিতে করার চেষ্টা তারা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলেও কোণঠাসা তারা মোটামুটি করতে পেরেছেন। জাতীয় পার্টি অলরেডি কোণঠাসা। আর তাছাড়া রংপুর ছাড়া সারা দেশে জাতীয় পার্টির তেমন শক্তিশালী কোনো ভূমিকা নেই। এখন বিএনপিকে যদি এই পরিস্থিতিতে সাইজ করে ফেলা যায়, তাহলে কিন্তু পথ অনেকটা ক্লিয়ার। অন্তত জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র নেতৃবৃন্দ সম্ভবত এমনটাই ভাবছেন। তো এই পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে বেগম খালেদা জিয়া লন্ডনে গেলে বিএনপি কি আবারও সেই -2 এই প্রক্রিয়ার ভিতরে পড়ে যাবে কিনা, বা এই ফাঁদে পড়ে যাবে কিনা, এই প্রশ্নটা কিন্তু এখন ওঠা স্বাভাবিক। গত নভেম্বরেও এই ২০২৪ সালের গত নভেম্বর মাসেও কিন্তু এই -2 ফর্মুলার কথা আলোচনায় এসেছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বিরাজনীতিকরণের বিষয়ে সতর্ক করতে গিয়ে -2 ফর্মুলার কথাও উল্লেখ করেছিলেন। যদিও তখন সেই একই প্রতিবেদনে আমরা পড়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসিকেই নিশ্চিত করেছিলেন যে তারা সবাইকে নিয়েই রাজনীতিটা করতে চান। তিনি বলেছিলেন বিএনপিকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু নভেম্বরের পরে ডিসেম্বর পেরিয়ে পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 15 জনের দল নিয়ে চিকিৎসা করতে লন্ডন যাচ্ছেন। সেখানকার প্রাথমিক চিকিৎসার পর তিনি যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে চলবে অধিকতর চিকিৎসা। এই দুই দেশীয় চিকিৎসা কতদিন ধরে চলবে এটা নিশ্চিতভাবে এখনই বলা সম্ভব না। আর সেই চিকিৎসা শেষ হওয়ার পরে তিনি যাবেন সৌদি আরবে হজ করতে। তারপর তার দেশে ফেরার কথা। কিন্তু ততদিন এই দীর্ঘ সময় ছাত্র সমন্বয়করা বসে থাকবে। খালেদা জিয়া অনেক বছর ধরেই রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয়, কিন্তু দলীয় রাজনীতিতে নাম একটা গুরুত্বপূর্ণ ইস্যু। রামের জুতার মতো, মানে সিংহাসনে বসায় রাখলেও একটা শক্তিশালী ভূমিকা পালন করে। এত বছর ধরে দেশি চিকিৎসা নিয়েও খালেদা জিয়ার সহি সালামতেই বাংলাদেশে বেঁচে ছিলেন। এখন রাজনীতির এই এক জটিল সময়ে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন চিকিৎসার প্রয়োজনে। এই রাজনৈতিক শূন্যতার ফায়দা যে কারোই নেওয়ার কথা। জামাত বা জাতীয় নাগরিক কমিটি যদি এই সুযোগ গ্রহণ না করে, তাহলেই বরঞ্চ অবাক হব। আর যদি যদি আমরা কেউ মনে করি যে তারেক রহমানকে সব মামলা থেকে মুক্তি দিয়ে পুত পবিত্র হিসেবে এই জনগণের সামনে উপস্থাপন করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে তাকে নির্বাচিত হয়ে ক্ষমতায় আরোহণের সুযোগ করে দিবে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ছাত্র নেতৃবৃন্দ, তাহলে ব্যাপারটা সম্ভবত বোকামিই হবে। তাই বর্তমান পরিস্থিতিতে সবকিছু বিবেচনায় আমার ধারণা খালেদা জিয়ার এই লন্ডন যাত্রাটা অগ্রস্ত যাত্রা হতে যাচ্ছে। আর যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির দ্বিমত তৈরি হচ্ছে এবং যে দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে দিনে দিনে, সেটার আলোকে এটুকু নিশ্চিতভাবেই বলা যায় যে তারেক রহমানের দেশে ফেরার, মানে সহসাই দেশে ফেরার সম্ভাবনা বা পথটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। এটা আমার ধারণা। যদি সত্যি সত্যি -2 ফর্মুলার আপাতত বাস্তবায়ন হয়, তাহলে জামাত কি করবে? আমার ধারণা খেলা জমবে।